আজকের এই আলোচনার বিষয় ভাদুই কলাই চাষের উন্নত পদ্ধতি। আমি অনুষ্ঠান শুরু করব মিস্টার জানাকে দিয়ে। মিস্টার জানা, আপনার কাছে আজকের অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন থাকবে যে ডাল শস্য চাষের গুরুত্ব কি, মানে কেন মানুষ ডাল শস্য চাষ করবেন, এ বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। নমস্কার। ডাল শস্য চাষের গুরুত্ব তো আমরা বাঙালি মাত্রেই সবাই জানি, কারণ বাঙালি ডালে ভাতে এবং মাছে থাকে। সেই ডালই হচ্ছে গিয়ে আমাদের একটা প্রত্যহিক জীবনের একটা খাবার। এই ডালই হচ্ছে গিয়ে একমাত্র পুষ্টিকর এবং সুস্বাদু ডাল শস্য। সেই ডাল শস্য হিসাবে আমরা যে আজকের আলোচনা বসেছি ভাদুই কলাই, সেই ভাদুই কলাইকে আমরা অনেকে মাসকলাই বা বিউলির ডাল নামেও পরিচিত জানি। এই মাসকলাই বা বিউলির ডাল গোটা বা দুভাগ করে বীজ ডাল হিসাবে আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় ডাল পিষে তার তৈরি ময়দা দ্বারা বিস্কুট, পাঁপড়, বড়ি ইত্যাদি তৈরি হয়। আবার ইডলি, ধোসা, রসবড়া, পিঠে বানাতেও কলাই ডালের খুব ব্যবহার আছে। কাঁচা শুটির দানা অনেক সময় আমরা সবজি হিসাবেও খেয়ে থাকি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এর পুষ্টিগুণ অনেকখানি বেশি এবং এর মধ্যে 24% মতন প্রোটিন আছে এবং প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, যা আমাদের মানব শরীরের সার্বিক পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে মিস্টার গায়েন আপনার কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে কলাই চাষ একজন কৃষক বন্ধু কেন করবেন? আচ্ছা, নমস্কার। প্রথমেই বলি, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ডাল শস্য চাষ, তার মধ্যে কলাই একটা খুব গুরুত্বপূর্ণ। কলাই ভারতবর্ষে টোটাল যতটা পরিমাণ জায়গাতে ডাল শস্য চাষ হয় তার 11% জায়গাতে কিন্তু কলাই অবস্থান করছে। তাহলে কলাই চাষের একটা বড় গুরুত্ব রয়েছে। তার সাথে কলাই চাষ করলে আমরা যে প্রোটিন পাই তার মধ্যে অ্যামিনো অ্যাসিড, মিথিওনিন, সিস্টাইন এবং প্রচুর পরিমাণে লাইসিন থাকে। আরেকটা বড় জিনিস, কলাই ডাল সহজে পাচ্য, সেটার জন্য এটারও খুব ব্যবহার রয়েছে। আর বিশেষ করে কলাই এমন একটা জায়গাতে হয় যেখানে আমরা অন্য ফসলগুলো চাষ করতে পারি না, সেই এলাকাগুলোতে আমরা কলাই চাষ করতে পারি। এরকম জায়গাতেও কলাই চাষ হয়, সেই জন্যে কলাই চাষের একটা ভালো গুরুত্ব রয়েছে। আচ্ছা মিস্টার জানা, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, প্রথম প্রশ্ন হচ্ছে কলাই চাষের জন্য কেমন মাটি প্রয়োজন, পাশাপাশি কোন সময়ে এই কলাইয়ের চাষ করা উপযোগী বলে আপনি মনে করেন? কলাই চাষ অন্যান্য ডাল শস্যের মতন অত দোআঁশ মাটি পছন্দ করে না। এরা কলাই মূলত ভারী মাটি পছন্দ করে, অর্থাৎ যেখানে উন্নত জল নিকাশি ব্যবস্থা থাকবে এবং অধিক জল ধারণ ক্ষমতা সম্পন্ন মাটিতেও আমরা কলাই চাষ করতে পারি। যে ক্ষেত্রে যেখানে জল ধারণ ক্ষমতা অনেক থাকলে মাটিতে অন্যান্য কলাই মানে ডাল শস্য যেমন মুগ, মসুর এগুলো চাষ করা যায় না, কিন্তু এই কলাই ভাদুই কলাই যেটা হচ্ছে গিয়ে যে সমস্ত জল ধারণ ক্ষমতা যুক্ত মাটি, সেখানেও কিন্তু আমরা কলাই চাষ অনায়াসে করতে পারি। কলাই সাধারণত প্রান্তিক জমিতেও জন্মাতে পারে, বা কলাই চাষ আমরা ব্যবহার করি সেই রকম মাটি যেখানে সয়েল এরোশন খুব হয়, অর্থাৎ মাটি ক্ষয় প্রবণতা অনেক থাকে। সেই সব মাটিতেও কিন্তু আমরা কলাই চাষ করলে সেখানে যেমন সয়েল এরোশনটাকে আমরা বন্ধ করতে পারি, সেই সঙ্গে সঙ্গে আমরা সেই জায়গাটাকেও শস্য নিবিড়তার মধ্যে আনতে পারি। এবং দেখা গেছে মাটির পিএইচ 6 থেকে 7.5-এর মধ্যে থাকলে সেখানে কলাই চাষটা খুব ভালো হয়। এবং কলাই চাষ আমাদের পশ্চিমবঙ্গে মূলত এই আমরা ভাদ্র মাসের দিকে লাগাই বলেই একে আমরা ভাদুই কলাই বলে পরিচিত। কলাইটা এটা লাগানোর সবচেয়ে আদর্শ সময় হচ্ছে গিয়ে ভাদ্র মাসের এই আমরা 3য় সপ্তাহ পর্যন্ত লাগাতে পারবো, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে ভাদ্র মাসের 3য় সপ্তাহের মধ্যে আমরা কলাইটা বুনতে পারবো, যেটা ইংরেজিতে আগস্টের শেষ উইক থেকে আমরা সেপ্টেম্বরের 3rd উইক পর্যন্ত লাগানোর একটা আদর্শ সময় হচ্ছে গিয়ে এই ভাদুই কলাই। আচ্ছা মিস্টার গায়েন, ধরুন একজন কৃষক বন্ধু কেমন করে কলাই চাষের জন্য উপযুক্ত জাত নির্বাচন করবেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি, যে কোনো ফসল চাষে তার কোন জাত সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই জাতের উপর নির্ভর করে কিন্তু পরবর্তীকালে সেই ফসলটা
ফলে বিশেষ করে যদি আমরা কলাই চাষ করতে যাই তখন আমরা বাজারে যে সমস্ত সার্টিফাইড ভ্যারাইটি আছে সেগুলো আমরা প্রথমেই গ্রহণ করব, অর্থাৎ সংশোধিত বীজ যেগুলো, যার ক্ষেত্রে আমার বীজের গুণগত মান সঠিক থাকবে। বলতে গেলে কলাই চাষের এখন যে সমস্ত ভ্যারাইটিগুলো বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে কালিন্দী, সারদা, গৌতম, বসন্ত বাহার, উত্তরা, এই ভ্যারাইটিগুলো খুবই ভালোভাবে চাষ হচ্ছে এবং এদের ফসলও খুব ভালোভাবে আমরা লক্ষ্য করছি চাষিরা উৎপাদন করতে পারছে। এছাড়া কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধী, যেমন পাউডারি মিল্ডিউ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধী আছে WBG26, হলুদ কুটে রোগ ও পাউডারি মিল্ডিউ রোগ প্রতিরোধী জাত IPU 0203, এবং স্বল্প দিনের উপযোগী ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো WBU 109, PDU 1, পন্থ U31। এই সমস্ত ভ্যারাইটিগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আশা করা যায় ফলন এবং পরবর্তীকালে গাছের ভালো হবে। মিস্টার জানা, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে, কলাই চাষের ক্ষেত্রে বীজ শোধন কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি কিভাবে কলাই চাষে বীজ শোধন করবেন একজন কৃষক বন্ধু? বীজ শোধন তো গুরুত্বপূর্ণ, এটা সব ফসলের ক্ষেত্রে, শুধু কলাই নয়। কারণ বীজ শোধন হচ্ছে গিয়ে শিশুদের টিকাকরণের সমান, অর্থাৎ আমরা যেরকম শিশুদের টিকা দিই তার কারণই হচ্ছে ভবিষ্যতে তার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সেই রকম আমরা যে কোনো ফসলের ক্ষেত্রে বীজ শোধন করতে আমরা কৃষক বন্ধুদের বলি, যাতে করে বীজের গায়ে লেগে থাকা বা বীজের ভিতরে যে সমস্ত জীবাণু থাকে সেগুলোকে আমরা অতি সহজে দমন করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। সেই জন্য কলাই চাষে অন্যান্য ফসলের মতন কলাই চাষেও বীজ শোধন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমরা কলাই চাষের ক্ষেত্রে বীজ শোধনের জন্য কার্বেন্ডাজিম বা থাইরাম হিসাবে ও যে সমস্ত ছত্রাক বাজারে পাওয়া যায় সেই ছত্রাক ব্যবহার করার জন্য আমরা বলে থাকি। তো এক্ষেত্রে 2 গ্রাম প্রতি কেজি বীজ হারে আমরা থাইরামটা ব্যবহার করব। মিস্টার গায়েন, আপনার কাছে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে কলাই চাষের ক্ষেত্রে রাইজোবিয়াম জীবাণু সারের ব্যবহার কেমন করে করবেন একজন কৃষক বন্ধু? এই রাইজোবিয়াম জীবাণু সারের সঠিক ব্যবহারিক পদ্ধতি কি, যদি সে বিষয়ে একটুখানি আলোচনা করেন। আচ্ছা, খুব ভালো বলেছেন। যে কোনো ডাল শস্য আমরা যখনই চাষ করতে যাব আমাদের মনে রাখতে হবে তাকে আমরা বিভিন্ন ধরনের রাইজোবিয়াম গোষ্ঠীর যে সমস্ত জীবাণু সার আছে সেটা বীজের সাথে মিশিয়ে দিয়ে কিন্তু আমরা বীজ বপন করব। এক্ষেত্রে বলি, রাইজোবিয়াম প্রজাতির জীবাণু সার 200 গ্রাম নিয়ে আমরা প্রতি বিঘার জন্য ব্যবহার করতে পারবো। কি করতে হবে না, প্রথমে আমি যে বীজটি রোপণের জন্য ব্যবহার করব সেটাকে 15 থেকে 20 মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে নিতে হবে এবং জলটাকে ফেলে দিতে হবে। সাথে সাথে 1 লিটার পরিষ্কার জলে যেখানে আমরা 100 থেকে 150 গ্রাম চিটে গুড় মিশিয়ে একটু ফুটাতে হবে। ফোটানোর পর সেটাকে ঠান্ডা করতে হবে এবং ওই যে দ্রবণটা তৈরি হবে তার সাথে এই 200 গ্রাম রাইজোবিয়াম জীবাণু এবং একটা লেই তৈরি করতে হবে। সেই লেইটাকে পরিমাণ মতো আমার যতটা পরিমাণ বীজ আমি রোপণ করব সেই বীজটাকে ভালো করে মেশাতে হবে যাতে ওই বীজের গায়ে একটা কোটিং তৈরি হয় এবং সেটি কোনো একটা ছাওয়াযুক্ত জায়গাতে আমাকে রাখতে হবে এবং সেই বীজটা জীবাণু সার প্রয়োগের পরে বিকালের দিকে অথবা সকালের দিকে যখন রোদের তাপমাত্রা অথবা তেজ কম থাকবে সেই সময় মাঠে বপন করে রাখতে হবে। বলে রাখা ভালো, যে কোনো রাইজোবিয়াম প্রজাতির জীবাণু সার দিয়ে আমি যখনই মেশাবো বীজের সাথে তার অন্তত 7 দিন আগে অথবা পরে কোনো রাসায়নিক দিয়ে আমি বীজ শোধন করে নিতে হবে, না হলে কিন্তু জীবাণু সারের নষ্ট হয়ে যাবে, তার কার্যকারিতাটা কমে যাবে অনেক। ওই পোকা এবং ইঁদুরের হাত থেকে কলাইকে কি করে বাঁচাবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে কলাই কি বছরে 2 বার চাষ করা যেতে পারে? আচ্ছা, আমি বলি আশিসবাবুর কোশ্চেনের উত্তর। আমরা এখনও কলাই চাষের রোগ প্রতিরোধ পোকা সম্বন্ধে এখনও আলোচনায় আসিনি, ওইটা বললে আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। আর তার আগে আমরা ওই বলি বছরে 2 বার চাষ করা যায়। একটা হচ্ছে গিয়ে আমরা ফাল্গুন চৈত্র মাসেও কলাই চাষ করতে পারি।
ঠিক আছে, একটা পাক খরিফ হিসাবে আর একটা খরিফ সিজন হিসাবে আমরা বছরের দুটো সময়ও কলাই চাষ করা যায়। আমি মিস্টার জানা আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কলাই চাষের ক্ষেত্রে জমি তৈরি এবং উপযুক্ত সার প্রয়োগ কিভাবে করবেন একজন কৃষক বন্ধু? জমি তৈরি করবেন কিভাবে, যেটা হচ্ছে কি আপনার জমিতে জো আসার সময় পাওয়ার টিলার থেকে দিয়ে জমিটাকে কমপক্ষে দুটো চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে দিতে হবে। এই সময় মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দেওয়া হয় এবং জমিতে জল নিকাশের ব্যবস্থা থাকলে প্রয়োজনে বিশেষত খরিফ মরশুমে লাগে না, কিন্তু আমরা যদি রবি মরশুমে কলাই চাষ করি সেক্ষেত্রে কিন্তু একটু জলসেচের প্রয়োজন হয়। এবং আমরা কলাই সাধারণত ছিটিয়ে বুনি, কিন্তু বেশি ফলন পেতে গেলে আমাদেরকে সারিতে লাইনে লাগাতে হবে। সারি থেকে সারির দূরত্ব 20 থেকে 30 সেন্টিমিটার রাখা উচিত এবং গাছ থেকে গাছের দূরত্ব 20 সেন্টিমিটার রাখা উচিত। এবং আমি যেটা বললাম যে পাওয়ার টিলার দিয়ে জমি চষার সময় যে জৈব সার ব্যবহার করতে হবে, সেই জৈব সার প্রতি 20 কুইন্টাল হিসাবে প্রতি একর জমিতে প্রয়োগ করতে হবে। যেহেতু কলাই একটা সিম্বগোত্রীয় জাতীয় ফসল, সেই জন্য এখানে নাইট্রোজেন সার কম পরিমাণ প্রয়োগ করতে হবে। আর যেহেতু আমরা আলোচনার সময় বলেছি যে রাইজোবিয়াম দিয়ে বীজ শোধন করতে হবে, এই রাইজোবিয়ামের কার্যকারিতাটাকে বাড়ানোর জন্য অবশ্যই জমিতে জৈব সার প্রয়োগ করা প্রয়োজন। আর যে সমস্ত জায়গায় অম্ল মাটি, বিশেষত পার্বত্য এবং তরাই অঞ্চলে বীজ বোনার কমপক্ষে 3 সপ্তাহ আগে মাটিটাকে চুন বা ডলোমাইট দিয়ে শোধন করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার চুন বা ডলোমাইট প্রয়োগ করার পরিমাণটা কিন্তু মূলত নির্ভর করে মাটির স্বাস্থ্য কার্ডের উপর। তবুও আমরা বলে থাকি যে 4 থেকে 6 কুইন্টাল লাগবে প্রতি একরের জন্য ওই মাটি শোধনের জন্য। এছাড়া আপনার রাসায়নিক সার হিসাবে একর প্রতি 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট এবং 16 কেজি পটাশ সার মূল সার হিসাবে ব্যবহার করা হয়। এবং যেহেতু এটা সিম্বগোত্রীয় উদ্ভিদ, এই জন্য আমরা চাপান সার খুব একটা প্রয়োজন হয় না। এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সার যে ডোজটা বললাম, সেই পরিমাণ খাদ্য উপাদান দিতে গেলে আপনাকে একর প্রতি 17.5 কেজি ইউরিয়া এবং 32 কেজি ক্যান্সার অথবা 40 কেজি অ্যামোনিয়াম সালফেট অথবা 100 কেজি সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে 26.5 কেজি মিউরেট অফ সার প্রয়োগ করা প্রয়োজন। এবং যেহেতু এখন আমাদের একটা সালফার অনুখাদ্য এখন মুখ্য খাদ্য উপাদানের সঙ্গে চলে এসছে, সেই জন্য আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আলাদা করে সালফার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। মিস্টার গায়েন, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে কলাই চাষের ক্ষেত্রে অনুখাদ্যের ব্যবহার এবং তার গুরুত্ব কতটা? আচ্ছা, খুব ভালো বলেছেন। বর্তমানে কৃষিতে দেখা যাচ্ছে শস্য নিবিড়তা বৃদ্ধির ফলে যে সমস্ত অনুখাদ্য মাটিতে প্রয়োজন, যেগুলো খুব কম পরিমাণে লাগে, সেগুলোরও অভাব বা ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি মাটিতে যেমন অম্লত্ব বা ক্ষারত্ব থাকলে কলাই চাষের একটা অন্তরায় হয়ে দেখা দেয়, তেমনি উত্তরবঙ্গে যে সকল মাটি রয়েছে সেখানে অম্ল মাটির ক্ষেত্রে আমরা বোরন এবং মলিবডেনামের ঘাটতি রয়েছে। এক্ষেত্রে কিন্তু কলাই চাষ করতে গেলে ফুল আসার আগে বোরন অর্থাৎ বোরাক্স হিসাবে 2 গ্রাম পার লিটার জল হিসাবে গুলে স্প্রে করতে হবে এবং অ্যামোনিয়াম মলিবডেট 5 গ্রাম পার লিটার জলে গুলে কিন্তু অবশ্যই ফুল আসার আগে স্প্রে করতে হবে। আর যে সকল কৃষকরা ভালো ফলন পেতে চান, সাথে সাথে একবার চিলেটেড জিঙ্ক 5 গ্রাম পার লিটার হিসাবে 3 সপ্তাহ পরে কিন্তু প্রয়োগ করতে হবে। এতে কি হবে না, গাছের ফসল ফুল আসার পর তারপর সুটি তৈরিতে সহায়তা করবে এবং ফলন আশানুরূপ পাওয়া যাবে। মিস্টার জানা, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে কলাই চাষের ক্ষেত্রে জমিতে বীজের হার কত হওয়া প্রয়োজন এবং কি পদ্ধতিতে এই কলাই চাষ করবেন বা কি পদ্ধতিতে ফসল বুনবেন একজন কৃষক বন্ধু? বীজের হার আমরা যে কোনো ফসলে অনেকটাই নির্ভর করে তার বীজের সাইজ এবং ওজনের উপর। তো এক্ষেত্রে কলাই বীজ যদি আমরা ছিটিয়ে বোনা যেতে পারে একভাবে, এবং 2 নম্বর পদ্ধতি হচ্ছে যদি আমরা সারিতে বুনি। আমরা সবসময় কৃষক ভাইদের বলি সারিতে বোনার জন্য, কারণ সারিতে বুনলে আপনার ফলন বেশি পাওয়া যাবে ছিটিয়ে বোনাচ্ছে। তো ছিটিয়ে বুনলে প্রতি
হেক্টরে আপনার বীজ লাগবে 25 কেজি। আর যদি সারিতে বোনেন তো সেক্ষেত্রে আপনার বীজ লাগবে 20 থেকে 22 কেজি প্রতি হেক্টরে। এক্ষেত্রে আপনার যদি সারিতে বোনেন সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব থাকবে 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব থাকবে 10 সেন্টিমিটার। মিস্টার গায়েন, কলাই চাষের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন যে পরিচর্যার বিষয় সেটা কি গুরুত্বপূর্ণ, বা তেমন কোনো বিষয় কি আছে কলাই চাষের ক্ষেত্রে? একদম, যে কোনো শস্য চাষের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কলাইয়ের ক্ষেত্রেও তাই। যদি দেখা যায় যে জমিতে আমরা কলাই চাষ করছি সেখানে অতিরিক্ত পরিমাণে আগাছা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যদি অত্যধিক আগাছা থাকে সেক্ষেত্রে আমাদের রাসায়নিক কন্ট্রোলে যেতে হবে এবং আমাদের বীজ বোনার 2 থেকে 3 দিনের মধ্যে পেন্ডিমিথিলিন 1000 ml পার একর হিসাবে 200 থেকে 250 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তাহলে কি হবে না, আমার আগাছা নিয়ন্ত্রণ থাকবে। এবং এছাড়া যদি আমরা 3 সপ্তাহ এবং 6 সপ্তাহ পরে দুবার হাত নিড়ানি দিতে পারি তাহলে কি হবে না, আমার আগাছাটা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং মিডিলে যদি কোনো জলসেচের প্রয়োজন হয়, বিশেষ করে বৃষ্টি হলো না এই টাইমের মধ্যে, বীজ বোনার পরে জমিতে একটু শুষ্ক ভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা সেচেরও, মাটির কন্ডিশন অনুযায়ী সেচেরও একটা ব্যবস্থা করতে হবে। এইগুলোই করলে আশা করা যায় ভালো হতে পারে। এছাড়া যদি দেখা যায় যে খুব বীজ খুব বীজের যে আমরা বলি পাতলা করে দেয়া, অর্থাৎ প্রতি বর্গ মিটারের মধ্যে 30 থেকে 35টি গাছ থাকবে, এরকম অবস্থায় থাকলে কিন্তু আমার গাছের গ্রোথ ভালো হবে এবং বৃদ্ধিও ভালো হবে। মিস্টার জানা, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে কলাই চাষের ক্ষেত্রে জলসেচ কতটা গুরুত্বপূর্ণ? কলাই চাষের ক্ষেত্রে জলসেচটা নির্ভর করছে আপনি কোন সময় চাষ করছেন। যদি খরিফ খণ্ডে চাষ করেন তাহলে সেক্ষেত্রে তো জলসেচের প্রয়োজনই হচ্ছে না। কিন্তু অনেক সময় দেখা যায় যখন ফসল পাকতে থাকে, যখন পাকার দিকে আসে, ফুলে আসে, তখন অনেক সময় মনসুন আমাদের শেষের পথে হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি মাটিতে জলের ঘাটতি থাকে সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে জলসেচ দিতে হয়। খরিফ মরশুমে বীজ বোনার সময় সাধারণত জলের কোনো প্রয়োজন হয় না। কেউ যদি প্রি খরিফ অর্থাৎ প্রাক খরিফ মরশুমে যদি বীজ বুনে থাকে সেক্ষেত্রে কিন্তু জলসেচের গুরুত্ব অনেকখানি আছে। বীজ বোনার সময় যেন মাটিতে জো থাকে, অর্থাৎ হালকা একটা সেচ দিয়ে আপনাকে বীজ বুনতে হবে এবং মাটিতে জল কেমন আছে দেখে আপনাকে কম করে হলেও 2টো সময় আপনাকে গাছের বৃদ্ধির 2টো সময় অবশ্যই জল দিতে হবে। সেটা কি, একটা হচ্ছে গিয়ে ফুল আসার ঠিক আগে এবং সুঁটি বা দানা পুষ্ট হওয়ার সময়। অর্থাৎ প্রাক খরিফ মরশুমে আমরা কিন্তু যদি জলের প্রয়োজন হয় এই 2টো সময় কিন্তু আপনাকে অবশ্যই জল দিতে হবে। আর খরিফ মরশুমে যেহেতু আমাদের মনসুন সিজন থাকে, কিন্তু অনেক সময় আমাদের অক্টোবরের পর মনসুন সিজন যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে মাটিতে রস দেখে আপনাকে জলসেচের ব্যবস্থা করতেই হবে।